কিভাবে হলো এসব? তুষার দেখলে তো তোর রক্ষে নেই। এত চুরি তুষারের রুমে কোথা থেকে আসলো তুষি? রাদিবাও তখন তুষির পাশে সন্দেহহীন চোখ নিক্ষেপ করে নূরজাহানের সাথে তালে তাল মিলিয়ে বলে, তুষি, এতগুলো চুড়ি তোমাকে কে দিল? আসার সময় তো খালি হাতে এসেছিলে। তুষি আমতা আমতা করতে করতে যখনই কিছু বলতে যাবে, পেছন থেকে তুষার তড়িৎ গতিতে রুমে প্রবেশ করে বলে, মা, তোমার এই আদরের ভাগ্নি দিল তো সব শেষ করে। এটা কি করলি তুষি? সব চুরি ভেঙে দিলি। কত কষ্ট করে টিউশনের টাকা জমিয়ে আমার ভবিষ্যৎ বউয়ের জন্য ভালোবাসা মিশিয়ে কিনে রেখেছিলাম, তা তোর নজরে ঠিকই চলে গেল। আগে আমার জিনিসের নজর দিতি, এখন তো দেখছি আমার একমাত্র বউয়ের জিনিসে তোর ভয়াবহ রকমের নজর পড়েছে। তোর কোন কালের বউয়ের জন্য এসব এনেছিস শুনি? তুই যদি আর একবার পুষিকে কিছু বলিস, বাসা থেকে বেরিয়ে যাবি তুই। ও ভেঙেছে, বেশ করেছে, আরও ভাঙবে, তাতে তোর কি সমস্যা? নূরজাহান রেগে তুষারের মাথায় থাপ্পড় মারল, কান মুলে দিয়ে তুষির কাছে গিয়ে আদর করলো তাকে। এদিকে তুষির পায়ে যতটুকু চুরির কাজ ঢুকে কষ্ট পেয়েছে, এখন তুষারের কথাগুলোতে মনে হচ্ছে তার দ্বিগুণ কষ্টে বুক ফেটে যাচ্ছে। আচমকায় কান্না করে দিল তুষি। এভাবে তুষিকে কান্না করতে দেখে রুম থেকে যাওয়ার আগে তুষার শান্ত গলায় বলল, কান্না করলেও তো আর চুরিগুলো ফিরে আসবে না। কান্না থামাতে বলো আম্মু। এরপর দেখো পায়ে কতটুকু কেটেছে, পরিষ্কার করে ব্যান্ডেজ করে দাও। কান্না মিশ্রিত চোখেই তড়িৎ গতিতে তুষারের পানে দৃষ্টি দিল তুষি। এই একটু আগেই বকে এখন আবার কেয়ার নিচ্ছে। আর কত রূপ দেখবে এই মন মানুষটা। নূরজাহানকে ধরে আগের তুলনায় আরও জোরে ডুকরে কেঁদে উঠল তুষি। নূরজাহান তুষির কথায় মিটমিটিয়ে হেসে মনে মনে বলল, যাতে ঠিক না হলো তাহলে ঠিক, পাগল ছেলে। পায়ে হালকা কেটে যাওয়ায় হাঁটতে অনেক বেগ পেতে হচ্ছে তুষিকে। নূরজাহান ধরে ধরে রুমে নিয়ে শুইয়ে দিল। বিকেল থেকে বিছানায় শুয়ে বসেই পার করছে তুষি। রাতের খাওয়ার সময় তুষারের দিকে ভুলেও তাকায়নিও, চুপচাপ খেয়ে রুমে চলে এসেছে। হামিদা বেগম ধীর পায়ে তুষির কাছে আসলেন। তখন ওর পাশে রাদিবা মারিহাও ছিল। পানের কৌটোটা কোলে নিয়ে হামিদা বেগম বললেন, পায়ের ব্যথা এখন কেমন আছে তুষি? মলিন মুখে নানুর দিকে দৃষ্টি নিক্ষেপ করে উত্তর দেয় তুষি, জি নানু, একটু ভালো। পরীক্ষা শুরু কবে থেকে? আমাদের বাড়ি থেকে ঘুরে আসতে পারতা, খুব খুশি হইতাম নানা ভাই। অবশ্যই যাব নানু, আমার তো নানু নেই। পান বানিয়ে সবটুকু মুখে পুড়ে নিলেন হামিদা বেগম। এরপর তুষির মাথায় আদর করে বললেন, আমিই তো তোমার নানু। কেন, তুমি কি আমারে নিজের নানু ভাবো না? রাদিবা এতক্ষণ ফোনের দিকে তাকিয়েছিল। এবার নানুর কথায় তুষি আগেই বলে, নানু, বুড়ো বয়সে তুমি এমন সেন্টি খাচ্ছ কেন? সেন্টি ফেন্টি কি কস? কিছুই বুঝি না। সবাই ফিক করে হেসে ওঠে নানুর কথায়। এরপর রাদিবা নানুকে চেতানোর জন্য নানান কথায় মত্ত হয়ে যায়। মারিহা এক কোনায় চুপচাপ বসে তুষির সাথে কথা বলার সুযোগ খুঁজছিল। ওই ঘটনার সময় রাদিবা তখনই হনহন করে রুমে এসে বলেছিল, আপুরে, ওইদিকে তো অবস্থা করুন, তুষির পা কেটে গেল। কিভাবে জানিস? তাও আবার তুষার ভাইয়ার কিসের নাকি ভবিষ্যৎ বউয়ের জন্য কিনে রাখা সেই চুড়িতে। এবার বুঝছিস তুষার ভাইয়ার রিলেশন আছে। আমার তো মনে হচ্ছে ঢাকার স্মার্ট কারোর সাথে চুটিয়ে প্রেম চলছে। কথাটা শোনার পর থেকে মারিহার বুকের ভিতরটা তোলপাড় শুরু করেছে। সত্যি যদি এমন কিছু হয় তবে তুষার তো অন্য কারোর হয়ে যাবে। না, এটা কোনো কালে সহ্য করতে পারবে না ও। তখন থেকেই উসখুস করছিল সত্যিটা জানার জন্য। তুষির সাথে বেশ ভালোই ভাব আছে তুষারের। যদি তুষি কিছু জেনে থাকে ইনিয়ে বিনিয়ে জানা যাবে। তবে সারা বিকেল মুখে কুলু পেটেছিল তুষি, তাই জিজ্ঞেস করার সেই সুযোগটাও হয়ে ওঠেনি। নানু ঘুমানোর জন্য চলে যাওয়ার পর গলা খাকারি দিয়ে মারিহা বলে, তুষি, তোমাকে একটা কথা বলবো, সত্যি সত্যি উত্তর দিবে? যদি শিওর বলতে পারো আমি নিজে তোমাকে যত পারো ফুচকা খাওয়াবো। জি আপু, বলো। মারিহার কথায় রাদিবা হা হয়ে যায়।
কিপটুস বোন তাকে তো কোনোদিন একটা চকলেটও খাওয়ায় না। তবে কি এমন কথা যে তুষিকে বস্তা বস্তা ফুচকা খাওয়াবে? ভাবার বিষয়। বোনের প্রশ্ন শোনার অধীর আগ্রহে বলে, তুই এমন কি জিজ্ঞাসা করবি যার জন্য এত কিছু অফার করছিস? আমাকে বল, দেখবি কাটায় কাটায় সঠিক জবাব দিব। চুপ কর তুই, আমার কথার মাঝে একদম কথা বলতে আসবি না বলে দিলাম। ওর ধমকে রাদিবা দমে গেল, তবে চোরা চোখে বোনের প্রাণে তাকিয়ে থাকে। এবার তুষির দিকে প্রশ্ন ছড়ে মারিহা। তুমি কি জানো তুষার ভাইয়া কার সাথে প্রেম করে? দেখো, ভাইয়ের মধ্যে ঘুরতে আমার একদম ভালো ঠেকছে না, তাই জিজ্ঞেস করছি। আপনার ননদ হিসেবেও তো একটা পছন্দ অপছন্দ আছে, তাই না তুষি? তার সব বায়োডাটা আমাদের জানতে হবে। কি জানি কোনো মেয়ে কালা জাদু করলো কিনা কে জানে, নয়তো কি এখনই চুড়ি টিপ কিনে দেয়, তুমি বলো। কথাটি শুনেই তুষি বিষম খেলো। কাশতে কাশতে চোখ লাল হয়ে যাওয়ার উপক্রম। হুড়মুড় করে রাদিবা গ্লাসে পানি এনে তুষিকে দেয়। তুষি এক নিমেষে ঢক ঢক করে খেয়ে গ্লাসের সব পানি ফাঁকা করে ফেলে। এরপর মারিহার দিকে আর চোখে তাকিয়ে দেখে সে অধীর আগ্রহে উত্তর জানার জন্য তার মুখ পানে দৃষ্টি রেখেছে। তুষি ধরা গলায় বলে, আমিও এটা ভেবেছি আপু, তবে সত্য কোনো তথ্য এখনো পাইনি। হতে পারে ঢাবির কোনো স্টুডেন্ট। রহস্য যদি বের করতে পারি তবে সর্বপ্রথম আমি তোমাকেই জানাবো। মারিহার উদ্দেশ্যে রাদিবা মুখ ভেঙচি কেটে জবাব দেয়, আবু, আমি বিকেলেই তোকে বলিনি, তবুও আমার কথায় এক বিন্দু বিশ্বাস নেই তোর? এই, তুই আমার মায়ের পেটের আপন বোন তো? তুই আমার বোন না তো, ফুটপাতে বসে কাঁদছিলি, তাই বাবা মা না পার থেকে বাসায় এনেছে তোকে। বড়দের মাঝে একদম কথা বলবি না। রাদিবা বোনের কথায় রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। মায়ের কাছে গিয়ে সব বলে দিবে সে। আজ এর একটা বিহিত হতেই হবে। মারিহা আবার হাসি মুখে বলে, তুমি একটা কাজ করবে? তুমি তো তুষার ভাইয়ের সাথে ভালোই কথা বলো, ভয় পাও না। আসলে ভাইয়ের রাগ আমার খুব ভয় করে, তাই কাজটা তোমাকে দিচ্ছি। কালকে ফোন ঘাটাঘাটি করে দেখবে, যদি কিছু পাও পেলেই আমাকে বলবে, কেমন? তুষি শুধু উপর নিচ মাথা নোয়ালো। ওর মনে মনে ভীষণ হাসি পাচ্ছে। তবে মারিহার কথা শুনে মনে হচ্ছে তুষারের প্রেম করাতে তার অনেক কিছু আসে যায়। কোনো বড় সড়ো অন্যায় করে ফেলবে তুষার ভাই, যার শাস্তি হবে জেল। তুষির অবস্থা মাইনকা চিপায় পড়ার মতো। তখন ওর কাছে মনে হচ্ছে চোরকেই বলছে তুমি কি চুরি করেছো? যদি করো আমার সামনে হাজির করো। তিনজনে দুপুরের পর যত প্ল্যান করেছিল তেমনটা কিছুই হলো না। সারা রাত আড্ডা তো দূর, রাত 11টা বাজার পর পরই তুষি ঘুমে তলিয়ে গেল। রাদিবা ফোনে নাটক দেখায় ব্যস্ত হয়ে পড়ল। যত কিছু হয়ে যাক না কেন, আজ তার নাটক দেখায় আগে। গভীর মনোযোগে নাটক দেখায় ব্যস্ত রাদিবা। মারিহা চিন্তায় ঘুমাতে পারছে না, মনটা কেমন যেন কু গাইছে। তুষার ভাইয়ের সামনে গিয়েও ভালোবাসার কথা বলার সাহস তার হবে না। চিন্তায় সারাটা রাত মাথার চুল অর্ধেক পেকে গেছে তার। সকাল সকাল উঠেই তুষার খাবার টেবিলে বার কয়েক তুষির দিকে তাকালো। এবারও ফলাফল শুনলো। কোনোভাবেই মনের ভুলেও তুষি তাকাচ্ছে না। সেই যে চুপচাপ নিচের দিকে মুখ করে রেখেছে, আর উঠানোর নাম নেই। এদিকে মারিহা এক দৃষ্টিতে তুষারকে পরখ করছে। মনের ভেতরে কি চলছে তা বোঝার চেষ্টা করছে সে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে নূরজাহান সবাইকে বললেন আজ একটু বাইরে যাওয়া যাক, কিছু শপিংও করা যাবে, আবার ঘোরাঘুরিও হবে। খাওয়া শেষে যার যার মতো রেডি হয়ে নিল সকলে। তুষির পা ব্যথাটা অনেকটা কমে গিয়েছে, এখন হাঁটতে তেমন কষ্ট হচ্ছে না। সবাই রেডি হয়ে বের হলেও তুষারের বেরোনোর নাম নেই। তাই নূরজাহান তুষিকে বলল, তুষিমা, যা তো তুষারকে ডেকে নিয়ে আয়। তুষি কখনোই ওই রুমে যাবে না বলে পণ করেছে। তুষারের ধারে কাছেও কোনোদিন ঘেঁষবে না সে। তাই আমতা আমতা করে বলে, মামি, আমার তো পায়ে ব্যথা, তুমি না হয় রাদিবাকে পাঠাও প্লিজ। রাদিবা, একটু যাও না। রাদিবা কিছু বলার আগেই মারিহা চট করে জবাব দেয়, ওর যেতে হবে না, আমি দেখে আসছি, দাঁড়াও। এই যাবো এই আসবো। দৌড়ে তুষারের রুমের সামনে এসে জোরে শ্বাস নিয়ে দরজায় নক করলো মারিহা। ভেতর থেকে তুষার বলল, কে? আসো ভেতরে।
মাথা বরাবরের মতোই নত করে গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করে রিনরিনে গলায় বলে, তুমি যাবে না তুষার ভাইয়া? সবাই বসে আছে। তুষার বিছানায় হেলান দিয়েই শক্ত কণ্ঠে বলে, না, যাব না, আমার শরীর ভালো লাগছে না, তোরা যা, বিরক্ত করিস না আমাকে। তুষারের শরীর ভালো না শুনেই চকিত দৃষ্টিতে তাকায় মারিহা। দেখে তুষার আনমনে ফোনের দিকে তাকিয়ে আছে। আশেপাশে যে কোনো মেয়ে আছে তাতে কোনো হেলদোল নেই ওর। বড় বড় পা ফেলে তুষারের পাশে বসে একটা অস্বাভাবিক কাজ করে ফেলে মারিহা। নিজের ডান হাতটা বাড়িয়ে তুষারের কপালে স্পর্শ করে বলে, দেখি দেখি জ্বর হলো কিনা দেখি। কই, শরীর তো ঠান্ডা। তুমি আমাকে বলো কি হয়েছে? খুব খারাপ লাগছে, মাথা ব্যথা করছে। মারিহার স্পর্শে মেজাজ খারাপ হয়ে যায় তুষারের। তৎক্ষণাৎ ওর হাত জোরে ঝামটা মেরে ফেলে দেয়। রেগে গিয়ে বলে, এই, তুই কোন সাহসে গায়ে হাত দিলি? এসব বিরক্ত লাগে আমার, জানিস না? রুম থেকে বেরিয়ে যাবি এই মুহূর্তে। একটু আগে ভালোভাবে বললাম, তা কানে গেল না, তাই না? থাপ্পড় দিয়ে কান গরম করে দিব, মনে রাখিস। যা বলছি, তোরা কোথায় যাবি যা। আমাকে যাতায়াতে আসিস কেন? আমি না গেলে কেউ মন খারাপ করবে? কথাগুলো বলেই এক সেকেন্ডও দেরি না করে ছাদের দিকে হন হন করে চলে যায় তুষার। ইচ্ছে করেই তুষির ওপর ওঠা সব রাগ মারিহার কাছে ঢালল সে। মারিহা কখনো ভাবেনি তুষার এরকম ব্যবহারটা করবে তার সাথে। আচমকায় কান্না করে দিল সে। দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। সুমনা বেগম চমকালেন। তার শান্তশিষ্ট মেয়েটার কি এমন হলো হঠাৎ? এই না ভালো ছিল? নূরজাহান সহ সবাই বেশ অবাক হলো। অল্প কিছুতে কখনো কাঁদে না মারিহা, খুব শক্ত মনের সে। সুমনা বেগম আদর করে জিজ্ঞেস করলেন, তার মা তুষারের কথা বলার আরও কান্নার বাদ বেড়ে গেল। অস্পষ্ট স্বরে বলে, ভাই আমাকে বকেছে মা, আমি থাকবো না এখানে, বাড়ি যাব। তোমরা কোথায় যাবে যাও। এই বলে এক দৌড়ে রুমে চলে গেল। তুষিও রুমের এক চিপায় চুপচাপ দাঁড়িয়ে আছে। জঙ্গলি ভূত দেখিয়ে দিন দিন সবাইকে জ্বালিয়ে মারছে। শেষে দাঁড়িয়ে থাকতে না পেরে হাজারটা গালি দিতে দিতে ছাদের দিকে পা বাড়ালো। ছাদে পৌঁছে দেখতে পেল কার সাথে যেন ফোনে খুব হেসে হেসে কথা বলছে তুষার। তুষি মুখ বাঁকা করে উচ্চস্বরে প্রশ্ন করে, তোমার বউয়ের জন্য কেনা চুড়িগুলো ভেঙেছি বলে আমার রাগ কেন মারিহা আপুর উপর ঝাড়লে? হ্যাঁ, কাল থেকে কথা বলিনি, বেশ করেছি। কখনো কখনো বলবো না বন মানুষ। এতই যখন বউয়ের জন্য ভালোবাসা টপ টপ করে পড়ছে, তবে আমিও দেখি মেয়েটি কতটা সুন্দর। ফোনে নরম স্বরে রাখছি বলেই পকেটে পুরে দিল তুষার। এরপর তুষির চোখের দিকে পলকহীনভাবে দৃষ্টি নিক্ষেপ করে জবাব দিল, তার জন্য আমার ভালোবাসা দিন দিন বেড়েই চলছে। একটা আস্ত গোলাপকে যত্ন নিচ্ছি, নরমভাবে ছুঁয়ে দিচ্ছি যাতে আমার হাতের চাপে নষ্ট না হয়ে যায়। আগলে আগলে রাখছি সব কালো হাত থেকে। আমার বিশ্বাস কালো হাতগুলো তার দিকে এগিয়ে নিলেই সে তার কাঁটা দিয়ে সেই হাতগুলোকে ছিন্ন ভিন্ন করে দেবে। তুষি এসব জটিল কথার মানে কিছুই বুঝতে পারলো না। তাই দুই ভ্রু কুঞ্চিত করে ভাবতে লাগলো কথাগুলোর মানে কি হতে পারে। তুষার আবার ওর দিকে এগিয়ে চোখে চেয়ে পুনরায় বলে, আর কি যেন বললি? বউ আমার কেমন সুন্দরী? আমার চোখে সে আগুন সুন্দরী। তার দিকে তাকালেই চোখ যেন ঝলসে যায়। বুকের বাঁ পাশে উত্তেজনায় ধকধক করে। তার ঠোঁটগুলো আমায় ভীষণ কাছে টানে। একবার কথা না বললে মনটা পাগল পাড়া করে তোলে। তাকে যত দেখছি ততই ভালোবাসার একটা কারণ দেখছি। আসলে মন কথা, সে নিজেই তো আস্ত এক ভালোবাসার গোলাপ ফুল। এত সুন্দর কথাগুলো শুনে এবার তুষির মনে মনে ভীষণ জ্বলে গেল। হিংসে হচ্ছে অনেক। তার জানা মতে তুষি ছাড়া এরকম মেয়ে তো আর কেউ নেই। তবে কি সত্যি সত্যি অন্য মেয়েকে পটিয়ে ফেলেছে? হতেও পারে। যেভাবে মধু মিশিয়ে কথা বলে, পারলে মেয়েরাই তার গলায় ঝুলে পড়বে। তুষির ইচ্ছে হলো এতগুলো কথা যে মেয়েটার উদ্দেশ্যে বলল তাকে গলা টিপে মেরে ফেলতে। কষ্টে মনটা জ্বলে যাচ্ছে। তবুও ভাবুক হয়ে তুষারকে বলল, সে কোথায় থাকে? তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না। আমাকে ছবি দেখাও, তবেই না বুঝবো আসলে আগুন সুন্দরী নাকি ফাগুন সুন্দরী। কথাটি একটি ফোড়ন কেটেই বলল তুষি। এরপর হি হি করে হাসতে থাকে।
সে থাকে আমার মনে, যার বিচরণ সবসময় আমার মধ্যেই। আমার কথা বিশ্বাস করতে হবে না তোকে, তোর ওই গোবর মাথায় এসব ঢুকবেও না। কিন্তু তুই যদি আসলেই আমার টুকটুকে আদুরে সুইট হার্টকে দেখতে চাস, তবে আয়নার সামনে গিয়ে বসে থাক, দেখবি তোর সামনেই চোখের পলকে চলে এসেছি। কণ্ঠে অত্যন্ত নরম করে কথাগুলো বলল তুষার। এদিকে পাল্টা প্রশ্ন যখনই করতে যাবে তুষি, তখনই পুরো কথাগুলো আবার ভালোভাবে বোঝার চেষ্টা করলো, মনে মনে আওড়ালো বেশ কয়েকবার। এরপর কথাগুলোর মানে বুঝতেই চমকালো তুষি। তড়িৎ গতিতেই তুষারের দিকে তাকাতেই দেখতে পেল মিটিমিটি করে হাসছে তুষার। তুষির চুপসে যাওয়া মুখখানি দেখতেই উচ্চ স্বরে হেসে উঠল সে। অতি নিকটে এসে কানে কানে বলল, এমা তুষু, তোর গোবর মাথা এত জলদি আয়না না দেখেই উত্তর পেয়ে গেল। হায় হায়, ভাববার বিষয়। তুষার কানের ঠোঁট ছুঁয়ে কানের লতিতে হালকা কামড় দিল। তুষার হৃদস্পন্দন অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তুষারকে দূরে সরাতেও পারল না সে, নিজেই এক দৌড়ে দূরে সরে গেল। তুষার বেটা ধীরে ধীরে তাকে মারার প্ল্যান করছে। ইস, কি ভয়ঙ্কর ছেলে রে বাবা। মারিহাকে অনেক বোঝানোর পরেও নূরজাহান আর একটা দিনও রাখতে পারলেন না। সেই যে সকাল থেকে রুমে ঘাপটি মেরে বসেছিল, আর দরজা খোলার নাম নেই। তুষার ভাই কখনো তার সাথে এভাবে উচ্চস্বরে কথা বলে না, সব সময় মুখে থাকে মেয়ে ভোলানো হাসি। ছোট্টবেলা থেকেই একটু একটু করে মনের ভেতর অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হয়েছিল। মানুষটার এলোমেলো চুল, হেলে তুলে হাঁটা, সবকিছুতেই তার যেন ঘোর লেগে যায়। একবার যখন মারিহা ক্লাস 8-এ পড়ে, তখন নানুর বাসায় গিয়ে তুষার গাছে উঠে আম পেড়েছিল তীব্র গরমের কারণে। তার সারা চোখ মুখ হয়ে গেছিল রক্তিম লাল। সেই দৃশ্য দেখে মারিহা বুকে শীতল বাতাস বয়েছিল। মনে হচ্ছিল এই ছেলেটা কখনো তার ভাই হতেই পারে না। ওই দিনের পর থেকেই মারিহা তাকে অন্য নজরে দেখা শুরু করলো। সারা দিন রাত নিজের কল্পনায় তুষারকে নিয়ে ভাবতে শুরু করলো। কখনো তুষার হয় তার রাজকুমার, আর সে হয় ভালোবাসার একমাত্র বউ। তবে এ ভাবনা বিয়ে পর্যন্ত মারিহা ভাবতেই পারে না। এসব কল্পনা করতে গেলেই কান দুটো কেমন ঝাঝা করে ওঠে। মারিহা আগে আগে রেডি হয়ে মাকে তাড়া দিল। রাদিবার যাওয়ার কোনো হেলদোল নেই দেখে জোরে একটা ধমক দিয়ে বলে, রেডি হতে এত দেরি হয়? হ্যাঁ, 5 মিনিটের মতো বের না হলে আমি তোকে রেখেই চলে যাব। এরকম মাথার কাছে ঘ্যান ঘ্যান করিস না তো, যা রেডি হতে দে। তুষি একটু মন খারাপ করে নরম স্বরে বলল, আপু কালকে যেও, এভাবে রাগ করে থেকো না। ওই বন মানুষ কি না কি বলেছে, তাই নিয়ে তুমি কষ্ট পাচ্ছ। জানো আমাকে তো কারণে অকারণে সুযোগ পেলেই থাপ্পড় তো দেয়, আবার মাথার চুলও ছিঁড়ে ফেলে। তবুও ভাই তো, তাই মেনে নিতে হয়। তুমিও এসব ছোটোখাটো জিনিস নিয়ে কষ্ট পেও না। মারিহা তুষির কথাটা তেমন পাত্তা না দিয়ে ব্যাগ হাতে নিতে নিতে জবাব দিল, তোমার আর আমার ব্যাপারটা এক না। তুমি আমার থেকে 2 বছরের ছোট, বুঝবে না যেন কতটা কষ্ট লাগছে আমার। একবার এসে সরি পর্যন্ত বলল না। সেই যে বাসা থেকে বের হয়েছে, আর আসার নামই নেই। তার মানে কি আমি বুঝি না? হ্যাঁ, বুঝি না? থাকবো না আমি এখানে। তুষি অসহায় এর মতো ঠোঁট দুটো উল্টে বিড়বিড় করে বলল, কি জানি, আসলেই হয়তো বুঝি না। হামিদা বেগমকে রেখে সুমনা বেগম 2 মেয়েকে নিয়ে চলে গেল। যাওয়ার সময় বলল কয়েকদিন মাকে থেকে যেতে, বাসায় একা একা কি বা করবে। নূরজাহান তুষারের প্রতি সব রাগ আপাতত পুষে রেখেছে। একবার শুধু বাদরটা বাসায় আসুক, মেরে তক্তা বানিয়ে দেবে। দিন দিন অসভ্য হচ্ছে, বোনের মেয়েগুলোকে শান্তিতে 2 দিন থাকতেও দিল না। তুষি না হয় ওর বাদরামও সহ্য করে, তাই বলে কি ওরাও এসব বুঝবে? কবে ভালো হবে এই ছেলে? সবাই তো আর তুষি নয়। রাগে মাথা ব্যথা করছে প্রচন্ডভাবে। তুষি মামিকে সামলানোর জন্য রুমে নিয়ে গেল, আলতো হাতে মাথায় মলম মালিশ করে দিল। তবুও নূরজাহানের সারা শরীর রাগে রিড়ি করছে। রাতে আজাদ হোসেন বাসায় আসার পরই নূরজাহান কেঁদে কেটে সব বলল। কতদিন পর তার একমাত্র বোন এ বাসায় এসেছিল, আর তুষার খারাপ ব্যবহার করে মেয়েটাকে কাঁদালো। আজ যদি আজাদ হোসেন কিছু না বলে, তাহলে সেও এই বাসায় থাকবে না, মায়ের সাথে বাপের বাড়ি চলে যাবে। কোনো দিন এই বাসায় ত্রিসীমানায় পা অবধি দেবে না।
এইসব বলেও হুমকি দিল আজাদ হোসেনকে। আজাদ হোসেন দীর্ঘশ্বাস ফেললেন একটা। প্রতিটা সংসারেই হয়তো বউয়ের মূল বক্তব্য এই একটি কথাই, তুমি যদি এই কাজ না করো বাপের বাড়ি চলে যাব। আমি বলে তোমার সাথে সংসার করছি, অন্য কেউ হলে বিয়ের পরের দিনই চলে যেত। দেখা যায় এই কথা বলতে বলতেই একজন আর একজনের সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করে নিমেষেই সারাটা জীবন পার করে দেয়। রাতে সবাই খাবার খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লেও তুষারের আসার নাম নেই। শেষে হার মেনে নূরজাহানও দমে গেলেন, তার রাগ ক্ষণিকের জন্য। এই আছে এই নেই, সকালে দেখা যাবে আদরের ছেলেকে খুব যত্ন নিজে হাতেই খাইয়ে দিচ্ছেন। তাই আজাদ হোসেনও এসব নিয়ে তেমন মাথা ঘামালেন না, চুপচাপ নাক ডেকে ঘুমিয়ে পড়ল। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।